বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি ২৬ এবং ২৭ ব্যাচের শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে আমাদের আজকের ফ্রিল্যান্সের দ্বিতীয় পত্রের লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা আমাদের ব্যাংকিং অংশের সর্বশেষ অধ্যায় অর্থাৎ ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং, এই টপিকটা আমরা আজকের ক্লাসে ইনশাল্লাহ শেষ করে ফেলবো। আজকের ক্লাসের যে টপিকটা ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং, এটা আমাদের মোটামুটি ব্যক্তিগত জীবনের সাথেও বেশ ওতপ্রোতভাবে জড়িত, কারণ আমরা প্রত্যেকেই হয়তোবা বিকাশ, তারপরে রকেট, তারপরে নগদ, এই সমস্ত নামগুলোর সাথে খুব ভালো মতোই অভ্যস্ত। তারপরে এটিএম কার্ড, তারপরে এটিএম বুথ, এগুলোর সাথেও আপনারা আশা করি খুব একটা অপরিচিত নন। আর এই টপিকগুলো নিয়েই বেসিক্যালি আমাদের এই আজকের লেকচারের আমরা আলোচনা করব ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং এই অংশে। ওকে, যারা যারা ক্লাসে জয়েন করছেন সবাই জানাবেন যে ঠিকঠাক মতো সব কিছু শুনতে এবং দেখতে পাচ্ছেন কি না। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা আমাদের ক্লাসের আলোচনা শুরু করে দিতে চাই। হুমায়রা সিদ্দিকী, ওয়ালাইকুম সালাম। খান মোহাম্মদ সৈকত, জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আসেন ক্লাসের আলোচনা শুরু করে দিতে চাই। আজকের ক্লাসটা বেশ একটু লম্বা হওয়ার কথা, কারণ এই আজকের ক্লাসে আমরা যতগুলো স্লাইড পড়াবো, মোট স্লাইডের সংখ্যা 52টা। তো 52টা স্লাইড যদি আমি 1 মিনিট করে সময় দিই, অটোমেটিক 52 মিনিট লাগবে, অর্থাৎ 1 ঘন্টা পড়ানোর মতো ম্যাটেরিয়াল এখানে আছে। সো যেহেতু আমরা কিছুটা লেট করে ক্লাস শুরু করছি, তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসের আলোচনায় চলে যেতে চাই। জিহাদ আহমেদ, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, জি ফাইন। অন্য সবাইকে একটু দ্রুত ডেকে নেন, আসেন ক্লাসের আলোচনা শুরু করে দিই। ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং এই অংশে আমরা শুরুতেই যেটা জানবো সেটা এই টপিক থেকে বিগত বছরের পরীক্ষাগুলোতে, অর্থাৎ বোর্ড পরীক্ষায় কোন কোন জায়গা থেকে আপনার প্রশ্ন বেশি আসছে, এই জায়গাটা সবার আগে একটু দেখে নেওয়ার দরকার। ওকে, খেয়াল করে দেখেন আমাদের এখানে সুন্দর মতো কোন বোর্ডে কোন কোশ্চেনটা আসছে বা কোন টপিকটা থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসছে সেটা একটু উল্লেখ করে দেওয়া আছে। এই নবম যে অধ্যায়, এই অধ্যায়ের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ যেটা, সেটা 4 নাম্বার যে পার্টটা, খেয়াল করবেন, আধুনিক ব্যাংকিং সুবিধা এবং এর সেবাসমূহ চিহ্নিত করা। অর্থাৎ আধুনিক ব্যাংকিং সিস্টেমে যেই ধরনের সেবাগুলো গ্রাহকদেরকে দেওয়া হচ্ছে, সেই ধরনের সেবার নামগুলো সম্পর্কে ধারণা রাখা এবং এইটা সেবাটা গ্রাহকদেরকে কিভাবে দেওয়া হয়ে থাকে এবং এইটা সেবাগুলো গ্রাহকদের ব্যক্তিগত জীবনে কী রকমের প্রভাব ফেলে এবং সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে আধুনিক ব্যাংকিং ব্যবস্থা কী রকমের ভূমিকা রাখতেছে, এই বিষয়গুলো থেকেই বেসিক্যালি এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলো এসে থাকে। তার পাশাপাশি ক এবং খ এর জন্য ইলেকট্রনিক ব্যাংকিং এর ধারণা, ইলেকট্রনিক ব্যাংকিং এর গুরুত্ব ইত্যাদি বিষয়গুলো থেকেও মাঝে মধ্যে প্রশ্ন আসে। আরেকটা জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, সেটা ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থায় যিনি কাস্টমার, গ্রাহক, তার তথ্যটাকে কিভাবে সংরক্ষণ করা হবে এবং সর্বোপরি গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো তথ্যের গোপনীয়তা সংরক্ষণ করা। যেমন আপনার বিকাশের পিন নাম্বার যদি আপনার বন্ধু জানে, তাহলে অটোমেটিক আপনার হাত থেকে মোবাইলটা ফেসবুক দেখার নাম করে নিয়ে টাকা পয়সা কিন্তু ট্রান্সফার করে নিয়ে যেতে পারে। অর্থাৎ আপনার বিকাশের পিন নাম্বার, আপনার এটিএমের যে পিন নাম্বার, এগুলো অবশ্যই আপনি গোপন রাখবেন এবং এক্ষেত্রে কী কী ধরনের নিয়মাবলী অনুসরণ করা যেতে পারে এই সম্পর্কে ব্যাংক গ্রাহকদেরকে সচেতন করে। তার পাশাপাশি গ্রাহকদের নিজেদেরকেও ব্যক্তিগতভাবে সচেতন হওয়াটা আবশ্যক, কারণ দিন শেষে টাকা চুরি হইলে ব্যাংক কিন্তু আপনাকে কোনো জরিমানা দিতে ব্যাংক কিন্তু বাধ্য না। সুতরাং আপনার নিজের টাকা নিরাপত্তা বিধান করার জন্য আপনার পাসওয়ার্ড সংরক্ষণ করা, এটা আপনার নিজেরই দায়িত্ব। তো এই বিষয়গুলো নিয়েই বেসিক্যালি আমরা এই লেকচারে আলোচনা করব। তো আসেন আমরা শুরু করি একদম প্রথম থেকে। শুরুতেই আমরা যে বিষয়টা দেখার চেষ্টা করব সেটা এই ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং কি, এটা দ্বারা বেসিক্যালি কি কি বিষয়গুলোকে বোঝানো হয়ে থাকে সেই সম্পর্কে একটা প্রাথমিক ধারণা। ওকে, বোর্ডে খেয়াল করবেন লিখে দেওয়া আছে যে উন্নত প্রযুক্তি নির্ভর কম্পিউটারাইজড প্রক্রিয়ায় দ্রুত এবং নির্ভুলভাবে ব্যাংকিং সেবা পরিচালনা করাটাকেই বলা হয় ই ব্যাংকিং। ই ব্যাংকিং বলতে ইলেকট্রনিক ব্যাংকিংকে বোঝানো হয়ে থাকে। ই ব্যাংকিং দ্বারা ইলেকট্রনিক ব্যাংকিং সেবাকে বোঝানো হয়। সো এই ধরনের ব্যাংকিং সেবার ক্ষেত্রে গ্রাহকদেরকে সেবা দেওয়ার ক্ষেত্রে আপনার কম্পিউটারাইজড প্রক্রিয়া
অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে গ্রাহকের তথ্যগুলোকে সংরক্ষণ করা এবং এই অনুযায়ী গ্রাহকের চাহিদা মোতাবেক তাকে সেবা প্রদান করা এবং এর জন্য প্রয়োজনীয় উন্নত প্রযুক্তি ব্যবহার করা, এইগুলাই হচ্ছে মূলত ইলেকট্রনিক ব্যাংকিং এর মূল কাজ। এবং এই সেক্টরে যেইভাবে গ্রাহকদেরকে সেবা দেয়া হয় সেটা হচ্ছে খুব সহজেই গ্রাহক অর্থ উত্তোলন করতে পারে। টাকা উত্তোলন করার জন্য এখন আর চেক নিয়ে আপনার ব্যাংকে যাওয়ার দরকার নাই। আপনি চাইলে এটিএম মেশিন থেকে যে কোনো সময় অর্থ উত্তোলন করতে পারেন। অর্থ উত্তোলনের পাশাপাশি আপনার অর্থ চাইলে আপনি এক জায়গা থেকে অন্য জায়গাতে স্থানান্তর করতে পারবেন, অথবা কেউ যদি আপনাকে অর্থ বা টাকা পয়সা পাঠায় সেটা আপনি কালেকশন বা সংগ্রহ করতে পারবেন। তারপরে হচ্ছে খুব সহজেই আমরা ঘরে বসেই অ্যাপ ব্যবহারের মাধ্যমে আমাদের ব্যাংকিং লেনদেনগুলো সম্পন্ন করতে পারি। খুব দ্রুত তথ্যগুলোকে সংগ্রহ করা যায়, তথ্য সংরক্ষণ করা যায়, তথ্য প্রদান করা যায়। মূলত আপনার ব্যক্তিগত জীবনটাকে সহজ করে তোলার জন্য এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গতিশীলতা আনয়নের জন্য ইলেকট্রনিক বা আধুনিক ব্যাংকিং ব্যবস্থা কার্যক্রম পরিচালনা করে এবং এই কার্যক্রমের মূল ভিত্তিটাই হচ্ছে উন্নত প্রযুক্তি নির্ভর। এবং বর্তমানে কিছু কিছু ব্যাংকিং তারা কিন্তু তাদের সিস্টেমের মধ্যে এআই প্রযুক্তি অলরেডি নিয়ে আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আসছে। কিছু কিছু ব্যাংক হচ্ছে আপনার অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে ব্যাংকে না গেলেও চলে, ব্যাংকে না গিয়েও কিন্তু আপনি আপনার অ্যাকাউন্ট খুলতে পারেন। তো অ্যাকাউন্ট খুলতে হলে গ্রাহককে তো শনাক্ত করতে হবে, আর এই গ্রাহক শনাক্ত করার যে প্রক্রিয়াটা এটা কিন্তু খুব সহজেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে এই গ্রাহকদের তথ্যগুলোকে শনাক্ত করার ব্যবস্থা করা হচ্ছে। যেমন মনে করেন এখন যদি আপনি বিকাশে অ্যাকাউন্ট খুলতে যান, আপনার মোবাইল নাম্বার আছে, আপনার হচ্ছে এনআইডি কার্ড আছে, জাতীয় পরিচয়পত্র আছে, অথবা যদি আপনি নাবালক হয়ে থাকেন আপনার তো স্টুডেন্ট আইডি কার্ড থাকার কথা, অথবা আপনার জন্ম নিবন্ধন নাম্বার থাকার কথা, জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে অথবা আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিয়ে আপনি বিকাশে অ্যাকাউন্ট খুলতে পারবেন। বিকাশে অ্যাকাউন্ট খুলতে গেলে একটা ধাপের মধ্যে বিষয়টা এরকম যে আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে আপনার ফেস অর্থাৎ চেহারার ছবি নেওয়া হচ্ছে এবং ছবিটা যখন নেওয়া হয় তখন বলা হয় যে চোখের পাতা একটু নড়ানোর জন্য। চোখের পাতা নাড়াইলেই ছবিটা উঠে যায়। চোখের পাতা নাড়ানো মানে হচ্ছে আপনি রোবট না, আপনি মানুষ, এইটা প্রমাণ হয়। আর এইটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই পদ্ধতি ব্যবহারের মাধ্যমে গ্রাহকদেরকে শনাক্ত করার প্রক্রিয়া। আগে নিয়ম ছিল আপনি ব্যাংকে যাবেন, ব্যাংকের কর্মকর্তা আপনার চেহারা দেখবে, আপনার নাম, বাপের নাম, মায়ের নাম জিজ্ঞাসা করবে, তারপরে গিয়ে আপনাকে অ্যাকাউন্ট খোলার অনুমতি দিবে। কিন্তু আধুনিক প্রযুক্তিতে আপনাকে ব্যাংকে যাওয়ারও প্রয়োজন হচ্ছে না। উন্নত প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে মানুষ হিসেবে শনাক্ত করতেছে, আপনার পরিচয়টা সে নিশ্চিত করতেছে। সো এই সুবিধাগুলো আমাদেরকে যেই ব্যাংকিং সিস্টেম দিচ্ছে এটাকে আমরা ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং ব্যবস্থা বলতে পারি। তার মানে মূলত আমাদের জীবনযাত্রাকে সে সহজ বানায় দিচ্ছে। সো জীবনযাত্রা সহজ বানানোর ক্ষেত্রে তারা আমাদেরকে আরও কিছু সেবা দিচ্ছে। খেয়াল করলে দেখবেন যে সেবাগুলো হচ্ছে এটিএম, অটোমেটেড টেলার মেশিন, আমরা খুব সহজেই টাকা পয়সা উত্তোলন করতে পারি। তারপরে অনলাইন ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং আপনার 24/7 24 ঘন্টা সপ্তাহে 7 দিন যে কোনো জায়গা থেকে আপনি এই সেবাটা গ্রহণ করতে পারেন। হোম ব্যাংকিং, বাসায় বসে শুয়ে শুয়ে পায়ের উপরে ঠ্যাং তুলে আরাম করে আপনি ব্যাংকিং ব্যবস্থা করতে পারতেছেন। বিক্রয় সেবা বিন্দু, বিক্রয় সেবা বিন্দু মানে হচ্ছে পয়েন্ট অফ সেলস। এখন ঈদের সময় আপনারা অনেক ক্ষেত্রেই দেখবেন যে বিভিন্ন বড় বড় যেগুলো শপিং সেন্টার, বড় বড় যেগুলো দোকান, সে জায়গার মধ্যে তারা হচ্ছে ক্যাশ টাকা না নিয়ে তাদের কাছে একটা সোয়াইপ করার একটা মেশিন থাকে, ছোট সাইজের একটা মেশিন। সেখানে হচ্ছে এটিএম কার্ড পাঞ্চ করলেই তাদেরকে টাকা দেওয়া হয়ে যায়। আপনি একটা শার্ট কিনলেন, 2টা প্যান্ট কিনলেন, পকেটে টাকা থাকা দরকার নেই, এটিএম কার্ড থাকলেই হচ্ছে জাস্ট ওই পজ মেশিনে, বিক্রয় সেবা বিন্দু পয়েন্ট অফ সেলস, ওই পজ মেশিনে আপনার কার্ড পাঞ্চ করে পিন নাম্বার দিয়ে আপনি পণ্য ক্রয়ের অর্থ পরিশোধ করতে পারতেছেন।
তার মানে এখন আপনাকে আর কেনাকাটা করার জন্য নগদ অর্থ বহন করার ঝামেলা নাই। সো এই সেবাগুলোই আমাদেরকে ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা দিচ্ছে। আসেন আমরা একটু সামনে গিয়ে আরও একটু বিস্তারিত জানার চেষ্টা করি যে ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা এটা আমাদেরকে কিভাবে সহায়তা করতেছে, বা এই ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা এর বেসিক্যালি গুরুত্বটা কোন জায়গায়। মূল গুরুত্বের জায়গাটা হচ্ছে এই, আপনার জীবনযাত্রা সহজ হয়ে যাচ্ছে, আপনাকে উন্নত মানের সেবা দেওয়া সম্ভব হচ্ছে, সর্বোপরি আপনার সময়কে সে বাঁচাচ্ছে। আপনি ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুলতে, ব্যাংকে গিয়ে টাকা তুলতে যে সময়টা লাগতো, এই সময়টা আমাদেরকে ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা বাঁচিয়ে দিচ্ছে। তাহলে মূল কাজটাই হচ্ছে যে আমাদের অপ্রয়োজনীয় সময় নষ্ট হচ্ছে না, এই সময়টাকে আমরা একটা প্রোডাক্টিভ কাজে ব্যবহার করতে পারতেছি। তাহলে এখন আর আপনার অর্থ উত্তোলনের জন্য চেক লেখার দরকার হচ্ছে না, আপনাকে ব্যাংকে যাওয়ার দরকার হচ্ছে না, আপনার বাসার কাছেই এটিএম বুথ, আপনার রাত 3টার সময় টাকা দরকার হলেও আপনি উত্তোলন করতে পারতেছেন। তাইলে এর গুরুত্ব বিস্তারিত আলোচনা দেওয়া আছে, পড়বেন আপনারা, বাট মূল কনসেপ্টটা মাথায় রাখবেন। ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেম বেসিক্যালি কি করতেছে, বেসিক্যালি আমাদের গ্রাহকদের সময় বাঁচিয়ে দিচ্ছে, আমাদের অপ্রয়োজনীয় সময় নষ্ট হচ্ছে না, এর ফলে আমরা দ্রুত গতিতে ব্যাংকিং সেবা নিতে পারতেছি, এবং এর আলটিমেট ফলাফল আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে গিয়ে লাগতেছে। আগে আমরা যদি বিদেশ থেকে পণ্য আমদানি করতে চাইতাম অনেকগুলো হ্যাসেল পোহাইতে হইতো। এলসি খোলার জন্য, লেটার অফ ক্রেডিট, প্রত্যয়পত্র খোলার জন্য ব্যাংকের কর্মকর্তার পিছনে সকাল বিকাল দৌড়াদৌড়ি করা লাগতো। এখন আপনি ঘরে বসেই লেটার অফ ক্রেডিট, এলসি খুলতে পারতেছেন, আপনি ঘরে বসেই বিদেশি বায়ারকে পেমেন্ট দিয়ে ফেলতে পারতেছেন। তো এই সুবিধাগুলোর মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আসেন সামনে এগিয়ে আমরা খেয়াল করে দেখি যে এই ইলেকট্রনিক ব্যাংকিংগুলো আমাদেরকে কি কি ধরনের সেবা সমূহ দিয়ে থাকে। এই ধরনের সেবার নামগুলোর সাথে আমরা বেশ পরিচিত, বাট প্রত্যেকটা বিষয়ের একটু এলাবোরেট আমরা অল্প অল্প করে জেনে নিব ইনশাল্লাহ। ওকে, সেবার বৈশিষ্ট্য লিখতে হবে। সেবার বৈশিষ্ট্য যদি পরীক্ষার প্রশ্নে জানতে চাই, সেবার বৈশিষ্ট্য লিখবেন। সেবার বৈশিষ্ট্য তেমন একটা আসে না, জাস্ট হচ্ছে এই ইলেকট্রনিক ব্যাংকিংয়ের গুরুত্ব, এটা যে আমাদের সময় বাঁচাচ্ছে, এই সম্পর্কে 1-2 লাইন আসে পরীক্ষাতে। সেটা সাধারণত ক্ষয়ের প্রশ্নের জন্য আসতে পারে, আর যদি গয়ের ক্ষেত্রে আসে তাইলে একটু এলাবোরেট বিস্তারিত লিখবেন। আশা করি বুঝতে পারছি স্যার। ওকে, খেয়াল করে দেখেন, আমরা দেখব যে ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা আমাদেরকে কি কি সেবা দিচ্ছে। এই সেবার মধ্যে প্রথমটার নাম হচ্ছে এটিএম। এটিএম যার এলাবোরেশন মাঝে মাঝে পূর্ণরূপ পরীক্ষাতে আসে, সুন্দর মতো মুখস্থ করে ফেলবেন। অটোমেটেড টেলার মেশিন, অটোমেটেড টেলার মেশিন, অটোমেটেড যার বাংলা হচ্ছে স্বয়ংক্রিয়। আর এই যে টেলার, এই টেলার মানে হচ্ছে স্যার কথা বলা না, এই টেলার মানে হচ্ছে গণনা করা, নিজে নিজেই গণনা করতে পারে। মেশিন মানে হচ্ছে যন্ত্র, তাহলে যেই যন্ত্র নিজে নিজেই টাকা পয়সা গুনতে পারে সেটাকেই স্বয়ংক্রিয় গণনাকারী যন্ত্র বা এটিএম বলা হয়। তাহলে এটিএম এর মধ্যে গ্রাহকরা কি করে, গ্রাহকরা খুব সহজেই সেখান থেকে অর্থ উত্তোলন করতে পারে। কিছু কিছু বুথে দেখা যায় যে অর্থ জমা দেওয়ারও ব্যবস্থা আছে, অর্থ জমা দেওয়া, অর্থ উত্তোলন করা, অথবা আপনার অর্থ এক জায়গা থেকে অন্য জায়গাতে স্থানান্তর করা, আপনার অ্যাকাউন্টে কি পরিমাণ স্থিতি বা ব্যালেন্স আছে এইটাও চাইলে আপনি সেখান থেকে দেখতে পারেন। তাই এই অটোমেটেড টেলার মেশিন, এটাকে বেসিক্যালি এটিএম বুথ এই নামে অভিহিত করা হয়, এটিএম বুথ। আর এই এটিএম বুথে গিয়ে আপনি হচ্ছে এটিএম মেশিনের সামনে আপনি এই সেবাগুলো নিতে পারতেছেন। আর এই এটিএম সেবা নেওয়ার জন্য আপনাকে অবশ্যই যেটা থাকা লাগবে সেটা হচ্ছে এটিএম এ সেবা নিতে চাইলে আপনার কার্ড থাকা লাগবে। সেটা হতে পারে ডেবিট কার্ড, হতে পারে হচ্ছে আপনার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড হতে পারে, ক্রেডিট কার্ডের ব্যবহারও হতে পারে। তবে বর্তমানে কিছু কিছু এটিএম বুথের ক্ষেত্রে আপনার কার্ড না থাকলেও শুধুমাত্র আপনার মোবাইল ব্যাংকিং নাম্বার ব্যবহার করেও আপনি কিন্তু অর্থ উত্তোলন বা জমাদান করতে পারেন। বিশেষ করে ডাচ বাংলা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এই ডাচ বাংলা ব্যাংকের যে সিস্টেমটা তারা হচ্ছে রকেট, তাদের যেই রকেট যেই পদ্ধতি, এই রকেট যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস,
এইখানে মানে এটার মাধ্যমে কিন্তু আপনি এটিএম থেকে টাকা তুলতে পারবেন। তারপরে হচ্ছে আপনার ব্র্যাক ব্যাংকের বিকাশ যেই মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, এই মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বিকাশটা আপনি হচ্ছে ব্র্যাক ব্যাংকের এটিএম বুথ থেকে আপনি কিন্তু এইটা থেকে টাকা উত্তোলন করতে পারবেন। তাহলে এখন শুধুমাত্র এটিএম মেশিনে আমরা কার্ড নয়, এটিএম মেশিন থেকে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এই সেবাটাও কিন্তু নেওয়া সম্ভব হচ্ছে। আচ্ছা, খেয়াল করে দেখেন, তার পরেরটাতে আমরা যেতে চাই। তার পরবর্তীটা দেখব এটিএম বুথের পরে আমরা দেখলাম হচ্ছে কি ডেবিট কার্ড সম্পর্কে অলরেডি মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দেওয়া হয়েছে। ডেবিট কার্ডের বিষয়টা একটু খেয়াল করবেন। ডেবিট কার্ড এইটা বেসিক্যালি একটা চুম্বক ভিত্তিক একটা প্লাস্টিকের কার্ড। এটা একটা প্লাস্টিকের কার্ড, আর এই প্লাস্টিকের কার্ডের মধ্যে কিছু সাংকেতিক নম্বর দেওয়া থাকে, আর এই সাংকেতিক নম্বরের পাশাপাশি গ্রাহকের নাম এবং হচ্ছে গ্রাহকের এই কার্ডের নম্বর, গ্রাহকের নাম এবং গ্রাহকের কার্ডের নম্বরটা সাধারণত 16 ডিজিটের হয়ে থাকে। 16 ডিজিটের হয়ে থাকে। এটা হচ্ছে কার্ড নম্বর, এটা হিসাব নম্বর না। অনেকেই আমরা এই জায়গাটাতে ভুল করি যে ডেবিট কার্ডের উপরে যে নাম্বারটা দেওয়া থাকে এটাকে আমরা অ্যাকাউন্ট নাম্বার মনে করতে চাই। ডেবিট কার্ডে অ্যাকাউন্ট নাম্বার থাকে না। ডেবিট কার্ডে গ্রাহকের নাম এবং হচ্ছে কার্ডের নম্বর এইটা খোদাই করা থাকে, এবং এই জায়গাতে একটা ম্যাগনেটিক চুম্বক ভিত্তিক একটা চিপ দেওয়া থাকে, যে চিপের মধ্যে গ্রাহকের তথ্যগুলো সব সংরক্ষণ করা থাকে। ওকে, এই ডেবিট কার্ডের ক্ষেত্রে মূল বিষয়টা হচ্ছে যদি আপনার ব্যাংকে টাকা পয়সা জমা থাকে তাহলে আপনি কি করতে পারবেন, গ্রাহকের হিসাবে যদি টাকা জমা থাকে তাহলে আপনি অর্থ উত্তোলন করতে পারবেন। কিন্তু আপনার গ্রাহকের যদি ব্যাংকে টাকা জমা নাও থাকে সেই ক্ষেত্রেও গ্রাহক চাইলে অর্থ উত্তোলন করতে পারে। তবে এই ক্ষেত্রে যেই ধরনের কার্ড ব্যবহার করতে হবে সেটাকে বলা হবে হচ্ছে ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড দুইটা দেখতে একই রকম, তবে দুইটার মধ্যে মূল পার্থক্যের জায়গাটা হচ্ছে এই, ডেবিট কার্ডে আপনার জমাকৃত অর্থ আপনি উত্তোলন করতে পারবেন, কিন্তু ক্রেডিট কার্ডের মধ্যে আপনার টাকা জমা না থাকলেও একটা নির্দিষ্ট পরিমাণ সীমা পর্যন্ত আপনি ঋণ সুবিধা অর্থাৎ জমাতিরিক্ত উত্তোলন করার সুবিধা পাওয়া যায়। তাহলে জমাতিরিক্ত উত্তোলন করার সুবিধা পাওয়া যাবে কোন কার্ডের ক্ষেত্রে? ক্রেডিট কার্ডের ক্ষেত্রে জমার অতিরিক্ত অর্থ উত্তোলন করা যাবে, আর ডেবিট কার্ডে শুধুমাত্র জমাকৃত অর্থ উত্তোলন করা যায়। আর এই মূল পার্থক্যটা ছাড়া আর দুইটা জিনিস দেখতে একদম সেম টু সেম। আসেন এবার তারপরে আমরা আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে পয়েন্ট অফ সেলস, বিক্রয় সেবা বিন্দু। এই বিষয়টা সম্পর্কে আমাদের অনেকেরই হয়তোবা খুব ভালো ধারণা নাই। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এই পর্যন্ত মোটামুটি আপনাদের বুঝতে পারার কথা। পয়েন্ট অফ সেলস এই সম্পর্কে ভালো ধারণা নাও থাকতে পারে। খেয়াল করে দেখেন, এই পয়েন্ট অফ সেলস এইটা হচ্ছে পণ্য বা সেবার মূল্য পরিশোধ করার জন্য ব্যাংক কর্তৃক গৃহীত একটা ইলেকট্রনিক সেবা। ব্যাংক আপনাকে যে ইলেকট্রনিক সেবাটা দিচ্ছে সেটা কিসের জন্য? সেটা হচ্ছে অর্থ উত্তোলন করার জন্য না, সেটা হচ্ছে আপনি যখন কেনাকাটা করবেন, শপিং করবেন, ক্রয় করবেন, তাহলে পণ্য যখন ক্রয় করবেন, যখন কোনো সেবা গ্রহণ করবেন, সেটার মূল্য নগদে পরিশোধ না করে ব্যাংকের মাধ্যমে পরিশোধ করার যে পদ্ধতি সেটাকে আমরা বিক্রয় সেবা বিন্দু বলছি। আর এই বিক্রয় সেবা বিন্দু এই ক্ষেত্রে গ্রাহক তার ডেবিট কার্ড অথবা তার ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারে। এইটা হচ্ছে একটা মেশিনের মতো, ছোট্ট একটা মেশিন, সর্বোচ্চ আপনার সাইজে মোটামুটি কতটুকু বলবো, 7 থেকে 8 ইঞ্চি টাইপের। জাস্ট ওই জায়গার মধ্যে কার্ড পাঞ্চ করার একটা জায়গা থাকে এবং সেখানে হচ্ছে আপনার পিন নাম্বার দেওয়ার জন্য জায়গা থাকে। সেই জায়গাতে আপনার কার্ডটা যখন দিবেন
সেক্ষেত্রে তারপরে পিন নাম্বারটা দিয়ে আপনি কত টাকা পরিশোধ করতে চান টাকার অ্যামাউন্ট লিখলেই অটোমেটিক টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে যাবে। তাহলে পণ্য ক্রয়ের সময় অথবা সেবা গ্রহণের মূল্য পরিশোধের জন্য আমরা যেটা ব্যবহার করব সেটার নাম কি? POS, পয়েন্ট অফ সেলস। এটাকে সংক্ষেপে পজ মেশিন বলা হয়। একটা মেশিন যেখানে আপনি গ্রাহক তার টাকা প্রদান করার সুযোগ থাকে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ব্যবহারের মাধ্যমে। তারপরে খেয়াল করেন হোম ব্যাংকিং। হোম ব্যাংকিং মানে হচ্ছে গ্রাহক তার কষ্ট করে ব্যাংকে যাওয়ার দরকার নাই, সে ঘরে বসেই সে তার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারতেছে। এই ক্ষেত্রে গ্রাহকের সাথে ব্যাংকের যোগাযোগটা যেভাবে হয় সেটা হচ্ছে টেলিফোনের মাধ্যমে। তবে আগেকার জমানার ওই ডায়াল টেলিফোন তো আর নাই, এখন ম্যাক্সিমাম কাজগুলো মোবাইলের মাধ্যমে হয়ে থাকে। মোবাইলে আবার সরাসরি কল না দিয়ে অনেকে হোয়াটসঅ্যাপে কল দেওয়া এটা বেশি পছন্দ করে, টাকা তো আর কাটতেছে না। আর হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে আপনি যদি ভিডিও কল দেন সরাসরি গ্রাহককে আপনি দেখতে পাচ্ছেন। তাইলে এই হোম ব্যাংকিং সিস্টেম এক্ষেত্রেও কিন্তু আপনার এই আধুনিক প্রযুক্তিগুলো ব্যবহারের দরকার আছে। আপনি হোম ব্যাংকিং ব্যবস্থা আপনি যে কেউই ব্যাংকের মধ্যে যদি ফোন দিয়ে বলে যে ভাই আমি অমুক বলতেছি, যে আমার নাম এই, যে আমার দেখেন তো অ্যাকাউন্টে কত টাকা আছে, ব্যাংকে ফোন দিলে ব্যাংক সমস্ত তথ্য আপনাকে দিয়ে দিবে না। প্রথমে আপনি যে গ্রাহক তার সঠিকতা যাচাই করা হবে। সেক্ষেত্রে ব্যাংকের কাস্টমার কেয়ার সার্ভিসে যিনি থাকবেন, যিনি আপনাকে সেবাটা দিবেন, উনি প্রথমেই আপনার পরিচয় নিশ্চিত হবেন। আপনি গ্রাহক, আপনার নাম বললেন, নামের পাশাপাশি আপনার অ্যাকাউন্ট নাম্বার বলতে হবে। প্রয়োজনে এক্ষেত্রে আরও কিছু শনাক্তকরণ নাম্বার, আপনার বাড়ির ঠিকানা, আপনার জন্ম তারিখ, আপনার মায়ের নাম ইত্যাদি বিষয়ে কিন্তু জিজ্ঞাসা করা হইতে পারে। যেমন মনে করেন আপনি কারো কাছ থেকে তথ্য পাইলেন যে অমুকের নাম এইটা, অথবা তার অ্যাকাউন্ট নাম্বার পর্যন্ত আপনি জানতে পারলেন, কিন্তু ব্যাংকের কাস্টমার সার্ভিস থেকে হুট করে জিজ্ঞাসা করবে বলেন দেখি তার মায়ের নাম কি। এখন একজন মানুষের আপনার তার নিজের নাম জানতে পারেন, বাপের নাম পর্যন্ত একটা আন্দাজ করতে পারেন। সাধারণত ছেলেদের বা মেয়েদের নামের শেষের অংশের দিকে বাপের নামের অংশ থাকে, মায়ের নামটা জানবেন কোন জায়গা থেকে। সো এই রকমের কিছু প্রশ্ন করে ব্যাংকের যিনি সেবা দিচ্ছেন উনি আপনার পরিচয়ের নিশ্চয়তা দেন, তারপরে গিয়ে আপনাকে সেবাগুলো দিতে শুরু করেন। ওকে, তারপরে আরও কিছু বিষয় আমরা খেয়াল করলে দেখব, সেটা হচ্ছে স্বয়ংক্রিয় নিকাশ ঘর, ACH, অটোমেটেড ক্লিয়ারিং হাউস। এই ক্ষেত্রে যে কাজটা করা হয় যে আমরা কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে নিকাশ ঘর ব্যবস্থা যেটা প্রচলিত আছে, এটাকে ইলেকট্রনিক মাধ্যমে কি করা হচ্ছে যে নিজেই স্বয়ংক্রিয়ভাবে প্রত্যেকটা ব্যাংকের সাথে অন্য ব্যাংকের যে লেনদেনগুলো সেগুলোকে তারা নিকাশ ঘরার কাজ করতে পারতেছে। এবং এই ক্ষেত্রে ইলেকট্রনিক বা আধুনিক ব্যাংকিং ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে, অটোমেটিক নিকাশ ঘর ব্যবস্থা। তারপরে ওয়ান স্টপ সার্ভিস মানে হচ্ছে গ্রাহক একজন ব্যক্তির কাছে গিয়েই হচ্ছে তার এই সেবা বা সুযোগ সুবিধাগুলো গ্রহণ করতে পারতেছে। ওয়ান স্টপ সার্ভিস, এক জায়গাতেই আপনার যাবতীয় সমস্যার সমাধান আপনি পেয়ে যাচ্ছেন। তারপরে আরেকটা হচ্ছে সুইফট, বেশ ইম্পর্টেন্ট। পূর্ণরূপটা প্রায় আসে পরীক্ষাতে। সুইফট পূর্ণরূপ খেয়াল করে দেখেন, দ্য সোসাইটি ফর দ্য ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন। সোসাইটির এস, তারপর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এর W, ইন্টারব্যাংক মানে আন্তঃব্যাংক, ফিনান্সিয়াল মানে অর্থনৈতিক, টেলিকমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ। তার মানে পুরা বিশ্ব জুড়ে যতগুলা ব্যাংকিং ব্যবস্থা আছে, বেসিক্যালি প্রত্যেকটা দেশের কেন্দ্রীয় ব্যাংক যেই সিস্টেমে যুক্ত সেই সিস্টেমটাকেই বলা হচ্ছে সুইফট। পুরা বিশ্বের সবগুলো দেশের কেন্দ্রীয় ব্যাংক যে টেলিকমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে একজন আরেকজনের সাথে যুক্ত সেটাকে সুইফট বলা হয়ে থাকে। এবং আন্তর্জাতিক ব্যবসায় বাণিজ্যে যখন আপনি লেনদেন করবেন, বিদেশ থেকে পণ্য আমদানি করবেন, টাকা পয়সা তো ডলারে আপনাকে পেমেন্ট করতে হবে। তাহলে আপনি যখন ডলারে, বাংলাদেশের থেকে যখন আপনি ডলারে পেমেন্ট করবেন, তাহলে ওই দেশের ব্যাংকের সাথে যোগাযোগ রক্ষা করতে হবে। সো এই আন্তর্জাতিক ব্যবসায় বাণিজ্যে একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক যখন অন্য আরেকটা দেশের কেন্দ্রীয় ব্যাংকের সাথে অর্থ আদান প্রদান বা লেনদেন করে, তখন যে ব্যবস্থাটা নেওয়া হয় সেটাকে সুইফট বলা হয়। এবং এর মাধ্যমে
প্রত্যেকটা কেন্দ্রীয় ব্যাংক খুব সহজেই একে অপরের সাথে লেনদেন করতে পারে অত্যন্ত দ্রুততার সহিত, এবং এই কাজটা আমাদের কি করে আমাদের এই বাণিজ্য সেবা পেতে আমাদেরকে সহায়তা দিচ্ছে। খুব সহজেই আমরা আমদানি রপ্তানি ব্যবসায় বাণিজ্যে অর্থ আদান প্রদান বা পরিশোধ করতে পারি এই সুইফট পদ্ধতি ব্যবহার এর মাধ্যমে। সুইফটের এলাবোরেশনটা অবশ্যই ভালো মতো মুখস্থ করে রাখবেন, কখনো না কখনো একবার অন্তত আপনার পরীক্ষাতে আসবে। অলরেডি আপনাদের যেহেতু টেস্ট পরীক্ষা হয়ে গেছে, আশা করা যায় টেস্ট পরীক্ষার মধ্যেই অনেকে দেখছেন যে এটা আপনারা পড়ছেন হয়তোবা, পরীক্ষাতে আসছে। আচ্ছা, একটু ওয়েট করতে হবে। আর সম্ভবত আমরা যেই ক্যামেরা দিয়ে ক্লাস নিচ্ছি সেই ক্যামেরার ব্যাটারির চার্জ প্রায় শেষ। অনেকে হয়তোবা বোর্ড একদম পুরো ব্ল্যাঙ্ক দেখতেছেন, একটু অপেক্ষা করবেন, সর্বোচ্চ 1 মিনিট আমরা এই ব্যাটারিটা একটু আমরা চেঞ্জ করে নেওয়ার ব্যবস্থা করি। জি প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এখন আপনারা আমাদেরকে স্পষ্ট দেখতে পাচ্ছেন আশা করি। আসেন আমরা যা পড়ছিলাম ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং। এখান থেকে যে ধরনের সেবাগুলো দিয়ে থাকি সেই সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। এবার আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং এর বিভিন্ন পণ্য এবং এর সম্পর্কিত আরও কিছু সেবা এর নাম। খেয়াল করেন, প্রথমটা হচ্ছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। অলরেডি সেটা আমরা পড়ছি, একটা প্লাস্টিকের কার্ড যে জায়গার মধ্যে গ্রাহকের হিসাব নম্বর নয়, কার্ডের নম্বর দেওয়া থাকবে, গ্রাহকের নাম থাকবে। এটা এটিএম মেশিনে অথবা পজ মেশিনে, পয়েন্ট অফ সেলস, এই দুইটা জায়গাতে আমরা এই ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ব্যবহারের মাধ্যমে অর্থ উত্তোলন এবং পণ্যের মূল্য আমরা পরিশোধ করতে পারি। তারপরে এখানে এটিএম সম্পর্কে দেওয়া আছে, যে কোনো সময় আপনি অর্থ জমা এবং উত্তোলন করতে পারবেন। তারপরে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে গ্রাহক তার মোবাইল নাম্বার ব্যবহার করে তার ব্যাংকিং সেবা সে গ্রহণ করতে পারতেছে। এটা একটা শাখাবিহীন ব্যাংকিং সিস্টেম, এর কোনো শাখার দরকার নাই। এক্ষেত্রে শুধুমাত্র হেড অফিস থাকলেই হচ্ছে। এই শব্দটা খুব ভালো মতো মনে রাখবেন, শাখাবিহীন ব্যাংকিং সিস্টেম। শাখাবিহীন ব্যাংকিং সিস্টেম এটা মোবাইল ব্যাংকিং ব্যবস্থাকে বোঝাচ্ছে। মোবাইল ব্যাংকিং সেবা, এটাকে আমরা এমএফএস মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এই নামে অভিহিত করে থাকি। আপনাদের কারো কি জানা আছে যে আমাদের বাংলাদেশে বর্তমানে কয়টা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রচলিত আছে? আমরা সাধারণত যেই নামগুলোর সাথে পরিচিত সেটা স্যার বিকাশ। আচ্ছা, বিকাশ কোন ব্যাংকের? বিকাশ ব্র্যাক ব্যাংক, এতটুকু আমরা জানি। বিকাশের পরে নগদ। আমরা কেউ কি জানি যে নগদের সাথে কোন ব্যাংক জড়িত? আচ্ছা, নগদের পরে আরেকটা, সেটা রকেট।
রকেট তেমন একটা ব্যবহার করা হয় না, বাট রকেট নামটা পরিচিত ডাচ বাংলা ব্যাংকের কারণে। ডাচ বাংলা ব্যাংকের প্রচুর পরিমাণে এটিএম বুথ, বাট সেই অনুপাতে তাদের যেটা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস রকেট, এটা কিন্তু তেমন একটা নামডাক ছড়াইতে পারে নাই। সবচাইতে বেশি নামডাক আছে কার? বিকাশের। তারপরে মোটামুটি কিছুটা নগদ আছে। নগদ বর্তমান সময়ে আইসা আবার কিছুটা ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছে। প্রশ্নটা হচ্ছে নগদ কোন ব্যাংকিং এর মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, কেউ জানে কি না? জানলে একটু কমেন্টে লেখার চেষ্টা করি। ওকে, এই নগদ, বিকাশ, রকেট এছাড়াও আর আছে কি না? আর কোনো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস আমাদের বাংলাদেশে প্রচলিত কিনা? আপনাদের কারো যদি কোনো ধারণা থেকে থাকে চাইলে আপনারা কমেন্টে লিখে জানাইতে পারেন। আর যদি তেমন একটা না থাকে, আমি আপনাদেরকে তথ্য বলে দিতে চাই, আমাদের বর্তমানে বাংলাদেশে টোটাল মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রচলিত হচ্ছে 13টা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস আমাদের বাংলাদেশে আছে, যার মধ্যে আমরা 3টার নাম জানি, বিকাশ, নগদ, রকেট। আর বাকিগুলোর নাম তেমন একটা আমাদের জানা নাই। যদি জানতে চান আমি বোর্ডে লিখে দিচ্ছি, আপনারা চাইলে আমার সাথে সাথে সুন্দর মতো একটু আপনাদের যার যার খাতার মধ্যে লিখে নিতে পারেন। আসেন একটু সামনে যাই, সামনে গিয়ে আমরা একটা ফাঁকা পৃষ্ঠার মধ্যে একটু লিখে নিব। ওকে, আমরা কয়েকটা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এর নাম লিখতে চাচ্ছি। আচ্ছা, এই জায়গাটাতে একটু লিখি, আপনারা আমার সাথে সাথে খাতার মধ্যে লিখে নেন। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস 1 নাম্বার দিয়ে নাম লিখবেন হচ্ছে রকেট। প্রত্যেকটার সামনে তার ব্যাংকের নাম ডাচ বাংলা ব্যাংক। রকেট, এটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক, তার মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস। আমরা যেটা পড়তেছি সেটা হচ্ছে এমএফএস মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, মোবাইলের মাধ্যমে যে অর্থনৈতিক সেবাগুলো দিচ্ছে। রকেট হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের। রকেটের পরে যেটা সেটা হচ্ছে বিকাশের ক্ষেত্রে হচ্ছে ব্র্যাক ব্যাংক। এটা মোটামুটি বহুল প্রচলিত, আমরা অনেকেই জানি। ব্র্যাক ব্যাংক যে সেবাটা দিচ্ছে সেটা হচ্ছে বিকাশ। তারপরে বিকাশের পরে লিখবেন যেটা, সেটার নাম হচ্ছে মাই ক্যাশ। এটা হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক, তাদের যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস সেটার নাম হচ্ছে মাই ক্যাশ। কেউ ব্যবহার করছেন এখন পর্যন্ত? আমি নিজেই নাম শুনছি কয়েকদিন আগে, ব্যবহার করা থাক দূরের কথা। ওকে, মাই ক্যাশের পরবর্তী যে নামটা সেটা হচ্ছে এম ক্যাশ। আর এই এম ক্যাশটা হচ্ছে ইসলামী ব্যাংক, তাদের যে সেবাটা সেটার নাম হচ্ছে এম ক্যাশ নামে তাদের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, ইসলামী ব্যাংক। ওকে, তারপরে 5 নাম্বার দিয়ে লিখতে চাই আমরা। 5 নাম্বার দিয়ে যেটা লিখবো সেটার নাম হচ্ছে ট্যাপ, ট্যাপ। এটা হচ্ছে ট্রাস্ট ব্যাংকের, আর্মিদের পরিচালিত যে ব্যাংক, ট্রাস্ট ব্যাংক। এই ট্রাস্ট ব্যাংক এর মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসটার নাম হচ্ছে ট্যাপ। এই ট্যাপের মাধ্যমে বেসিক্যালি বিদেশ থেকে খুব সহজেই অর্থ আদান প্রদান করা যেতে পারে। তারপরে আমরা যেটা জানবো সেটার নাম হচ্ছে ফার্স্ট ক্যাশ। এই ফার্স্ট ক্যাশ, এটা যেই ব্যাংকের সেবা সেটার নাম হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, তারা যেই সেবাটা দিচ্ছে সেটার নাম হচ্ছে ফার্স্ট ক্যাশ। 6 পরে 7 নাম্বার দিয়ে যেটা লিখবো সেটা মোটামুটি মাঝখানে বেশ কিছু নাম ডাক হয়েছিল, বাট এখন আবার হারায় গেছে। সেটার নাম হচ্ছে উপায়, সংক্ষেপে ইউপে বলা হয়। ইউপে যেটা, এই উপায় এটা হচ্ছে ইউসিবি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, তাদের যেই সেবাটা সেটার নাম হচ্ছে ইউপে। বাট বর্তমানে এইটা এখন আর খুব একটা পাওয়া যায় না। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, তার নাম হচ্ছে ইউপে। 7 পর্যন্ত লিখলাম। 8 নাম্বার যেটা, 8 নাম্বারটার নাম হচ্ছে ওকে ওয়ালেট। আর এই ওকে ওয়ালেট যে ব্যাংকের সেটা হচ্ছে ওয়ান ব্যাংক লিমিটেড। এর যেই সেবাটা, ওয়ান ব্যাংক লিমিটেড
তাদের যেই সেবা সেটার নাম হচ্ছে ওকে ওয়ালেট। ওকে ওয়ালেট। এই পর্যন্ত মোট 8টার নাম লিখলাম, আরও বাকি আছে 5টা। আর বাকি 5টার নাম শুধু আমি বলে রাখি, শুনে রাখেন। আপাতত জাস্ট এই কয়টার নাম চাইলে আপনি লিখে রাখতে পারেন, আর বাকি কয়টার নাম শুনে রাখেন। 9 নাম্বারটার নাম হচ্ছে রূপালী ব্যাংক। রূপালী ব্যাংকের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, তার নামই হচ্ছে রূপালী ব্যাংক। তারপরে সাউথ ইস্ট ব্যাংক, তাদের যে সেবাটা সেটার নাম হচ্ছে টেলিক্যাশ। তারপরে আল আরাফা ইসলামী ব্যাংক, তাদের সেবাটার নাম হচ্ছে ইসলামিক ওয়ালেট। তারপরে মেঘনা ব্যাংক লিমিটেড, তাদের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের নাম হচ্ছে মেঘনা পে। আর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে একটা নাম লিখি নাই, সেটার নাম হচ্ছে স্যার নগদ। নগদ স্যার, নগদ নামটা আপনি বাদ দিয়ে দিলেন কিভাবে? লিস্টের মধ্যে রাখলেনই না। স্যার নগদ কোনো ব্যাংকের সাথে সম্পর্কিত না। নগদ হচ্ছে বাংলাদেশ পোস্টাল সার্ভিস, বাংলাদেশ পোস্ট অফিসের একটা ডিজিটাল ব্যাংকিং সেবা। ডিজিটাল ব্যাংকিং সেবা বাংলাদেশ পোস্ট অফিসের সাথে এটা সম্পর্কিত। এর সাথে সম্পর্কিত কিন্তু কোনো ব্যাংক নাই। আমরা যতগুলো নাম লিখছি প্রত্যেকটার পিছনে একটা করে ব্যাংক জড়িত আছে, এক্সেপ্ট নগদ। নগদের পিছনে কোনো ব্যাংক নয়, নগদের পিছনে বাংলাদেশের একটা সরকারি প্রতিষ্ঠান জড়িত, সেটার নাম হচ্ছে বাংলাদেশ পোস্টাল সার্ভিস। বাংলাদেশ পোস্টাল সার্ভিস, তাদের যেই ডিজিটাল সেবা সেটার নাম হচ্ছে নগদ। সো এই হলো আমাদের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস। এইগুলোর মাধ্যমে আমাদের জীবনযাত্রা অনেক সহজ হয়ে গেছে। আমাদের পকেটে এখন টাকা না থাকলেও আমাদের মোবাইলে টাকা থাকে। সো এই সুবিধাটা আমাদেরকে আধুনিক ব্যাংকিং সিস্টেম দিচ্ছে। এছাড়াও খেয়াল করে দেখেন, ইন্টারনেট ব্যাংকিং, এনি ব্রাঞ্চ ব্যাংকিং, যে কোনো ব্রাঞ্চ থেকে আপনি সেবা নিতে পারেন। হোম ব্যাংকিং, সুইফট, আগেই বলে আসছি, আন্ত ব্যাংকিং লেনদেন পুরা বিশ্বব্যাপী। আরেকটা হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস, যে কোনো একজন কর্মকর্তার কাছ থেকে গ্রাহক তার সম্পূর্ণ যেই সেবাগুলো নিতে পারতেছে। তার পাশাপাশি আরও কিছু খেয়াল করে দেখেন, স্বয়ংক্রিয় নিকাশ ঘর, তারপর হচ্ছে ক্যাশ রিসাইক্লার মেশিন। ক্যাশ রিসাইকেলার মেশিন, এই নামটা একটু খেয়াল করবেন। ক্যাশ রিসাইকেলার মেশিন, এটাকে সংক্ষেপে বলা হয় হচ্ছে সিআরএম মেশিন। আর এই সিআরএম মেশিন এর মাধ্যমে খুব সহজেই আপনি টাকা জমা দিতে পারবেন, পাশাপাশি টাকা উত্তোলনও করতে পারবেন। স্যার টাকা উঠানো তো এটিএম মেশিনের মধ্যেও করা যায়। এটিএম মেশিনে কি টাকা জমা দেওয়া যায়? না, এটিএম মেশিনে সরাসরি টাকা জমা দেওয়া যায় না। টাকা জমা দেওয়ার জন্য যে মেশিনটা থাকা লাগবে সেটা হচ্ছে সিআরএম, ক্যাশ রিসাইকেলার মেশিন। বড় বড় এটিএম বুথে সেখানে সিআরএম মেশিন থাকে। আর ছোটোখাটো বুথগুলোতে যেখানে শুধুমাত্র একটা এটিএম থাকে, বুথ একটা মেশিন, সেখানে শুধু আপনি টাকা উত্তোলন করতে পারবেন। বাট যেখানে 3-4টা এটিএম মেশিন থাকে, একজন ব্যাংকের কর্মকর্তা উপস্থিত থাকে, সেই জায়গাতে সিআরএম মেশিন থাকে, সেই সিআরএম মেশিনে খুব সহজেই আমরা টাকা জমা দিতে পারতেছি। এছাড়াও বিক্রয় সেবা বিন্দু, পয়েন্ট অফ সেলস, এটা ব্যবহারের মাধ্যমে আমরা পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করে গ্রাহকরা তাদের অর্থ প্রদান করতে পারে এই মেশিনটা ব্যবহার করে। ওকে, আসেন এবার তারপর আমরা দেখব ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহকের তথ্যটাকে কিভাবে সংরক্ষণ করা হয় এবং এর জন্য কি কি গোপনীয়তা ব্যবহার করা হবে। প্রথমেই শনাক্তকরণ তথ্য, এটা খুব জরুরি। শনাক্তকরণ তথ্য, এই জায়গাতে গ্রাহকের সম্পর্কে বিস্তারিত তথ্য নেওয়া হয়ে থাকে। গ্রাহকের নাম ধাম, বাবার নাম, মায়ের নাম, বউয়ের নাম, গার্লফ্রেন্ডের নাম, সব উল্লেখ থাকতে হবে। এবং পাশাপাশি আপনার এর সাপোর্টেড ডকুমেন্ট থাকা লাগবে। আপনার জাতীয় পরিচয়পত্র, এটার কপি দিতে হবে। জন্ম নিবন্ধন থাকলে সেটার কপি দিতে হবে। আপনার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, টিন নাম্বার থাকলে সেটার নাম্বার দিতে হবে। যদি ব্যবসায় প্রতিষ্ঠান হয়ে থাকেন আপনাকে ট্রেড লাইসেন্স দিতে হবে, অথবা যদি যৌথ মূলধনী কোম্পানি হয়ে থাকেন আপনার নিবন্ধন পত্র জমা দিতে হবে। তার মানে একজন গ্রাহককে, সে ব্যক্তি হোক অথবা প্রতিষ্ঠান হোক, তাকে শনাক্ত করার যত রকমের তথ্য আছে সবগুলোই কিন্তু ব্যাংকের কাছে প্রদান করতে হবে। পাশাপাশি আপনার সাথে যোগাযোগের যে তথ্যটা, সেটা হচ্ছে গ্রাহকের ইমেইলের অ্যাড্রেস, আপনার বাসার ফোন নাম্বার, আপনার অফিসিয়াল ফোন নাম্বার ইত্যাদি তথ্যগুলো ব্যাংক নিয়ে থাকে, যাতে যে কোনো সময় খুব সহজে আপনার সাথে যোগাযোগ করা যায়। তার পাশাপাশি গ্রাহকের ইতিহাস মানে হচ্ছে গ্রাহকের লেনদেনের প্রকৃতি।
লেনদেনের পরিমাণ, তারপর হচ্ছে তার ঋণ পরিশোধের ইতিহাস, অর্থাৎ ইংরেজিতে যেটাকে বলা হয় ক্রেডিট হিস্টোরি, খুব ইম্পর্টেন্ট ক্রেডিট হিস্টোরি। আপনি যদি ব্যাংকের কাছ থেকে লোন নিতে চান, সেক্ষেত্রে ব্যাংক আপনার প্রিভিয়াস রেকর্ড দেখে যে আগের বার লোন নিয়ে ঠিকমতো ঋণের সুদ এবং আসল টাকা পরিশোধ করছিলেন কিনা, না আপনি টাকা মেরে দিয়ে চলে গেছেন। সো এই জন্য এই গ্রাহকের লেনদেনের ইতিহাস এইটা ব্যাংক খুব ভালো মতোই সংরক্ষণ করে। এছাড়াও প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংক তারা হচ্ছে এই লেনদেনের যে হিস্টোরিটা, এটা কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের সাথেও তারা শেয়ার করে। যখনই কোনো ব্যাংক কাউকে ঋণ দিতে চায়, সেই ক্ষেত্রে সেই ঋণের অনুমোদনটা কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে আসতে হয়। কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশের সবগুলো বাণিজ্যিক ব্যাংকের মধ্য থেকে ওই যে গ্রাহক, তার যে এনআইডি নাম্বার, সেই এনআইডি নাম্বারটা ব্যবহার করে কেন্দ্রীয় ব্যাংক খুঁজে বের করে নেয় যে আপনি অন্য কোনো ব্যাংক থেকে আদৌ ঋণ নিছেন কিনা। যদি আপনার নামে একাধিক ঋণ ইস্যু থাকে, নতুন করে আপনি আর ঋণ পাবেন না। তাহলে আপনি যদি নিজেকে অনেক চালাক মনে করেন যে ভাই আমার তো সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, জনতা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সোনালী এবং জনতা ব্যাংকের কাছ থেকে অলরেডি আমি লোন নিয়ে তো মজমাস্তি করতেছি, টাকা পয়সা মেরে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি, এবার আরও কিছু টাকার দরকার, এবার তাইলে কি রূপালী ব্যাংকে যাই, রূপালী ব্যাংকে যাই একটা অ্যাকাউন্ট খুলি, তারপরে আমি সেখান থেকে ঋণ নেই। রূপালী ব্যাংকে যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন, রূপালী ব্যাংকে আপনাকে তথ্য দিতে হবে যে আপনার অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার আছে কিনা, হিসাব আছে কিনা। ঠিক আছে, আপনি দিলেন না তথ্য, ব্যাংক জানতে পারলো না। আপনি যখন ঋণের জন্য আবেদন করবেন, রূপালী ব্যাংক সেই ঋণের আবেদনটা কোথায় পাঠাবে? সেন্ট্রাল ব্যাংকে। আর সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক সে সবগুলো ব্যাংকের সাথে সম্পর্কিত। সোনালী ব্যাংকের কাছে তো এই কেন্দ্রীয় ব্যাংকের কাছে কিন্তু তথ্য আছে যে এই গ্রাহকের নামে সোনালী ব্যাংকের এই হিসাব থেকে এত টাকা ঋণ নেওয়া হয়েছে, জনতা ব্যাংকের এই হিসাব থেকে এত টাকা ঋণ নেওয়া হয়েছে। তাহলে পরবর্তীতে রূপালী ব্যাংক আপনাকে কিন্তু আর ঋণ মঞ্জুর করবে না। সো এই গ্রাহকের ইতিহাস এইটা খুবই জরুরি ব্যাংকের ক্ষেত্রে। পাশাপাশি দেশের টাকা যাতে দেশেই থাকে, দেশের টাকা যাতে কেউ চুরি করে মেরে দিয়ে পালায়ে যেতে না পারে, সেজন্য কেন্দ্রীয় ব্যাংক এই তথ্যগুলোকে খুব ভালো মতোই সংরক্ষণ করে এবং প্রয়োজন অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করে থাকে। আশা করি মোটামুটি এই পর্যন্ত আপনাদের বুঝতে পারার কথা। আসেন একটু সামনে যাই। সামনে গিয়ে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহকের তথ্য সংরক্ষণ করা এবং গোপনীয়তা সম্পর্কে আরও কিছু বিস্তারিত তথ্য দেওয়া আছে, এগুলো নিজেরা পড়ে নেবেন। এখান থেকে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পিন নাম্বার। এই পিন এর এলাবোরেশন প্রায়ই পরীক্ষাতে আসে। পিনের এলাবোরেশনটা মনে রাখবেন, সেটা হচ্ছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। পিন নাম্বার, এই পিন নাম্বার আপনার মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের জন্য যেমন প্রয়োজন হবে, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের জন্য প্রয়োজন হবে। শুরুতেই ব্যাংক একটা ডিফল্ট নাম্বার, ব্যাংক শুরুতেই একটা নাম্বার দিয়ে দেয় পিন নাম্বার হিসেবে। তার পরবর্তীতে গ্রাহককে বলা হয় যে আপনি নিজে আপনার মতো করে একটা নাম্বার দিয়ে নেন। তাহলে প্রথমে গ্রাহককে ব্যাংক তারা একটা পিন নাম্বার দিয়ে বলবে যে এই আপনার অ্যাকাউন্টের পিন নাম্বার, এখনই আপনি এইটাকে পরিবর্তন করে নেন। পরবর্তীতে গ্রাহক তার পিন নাম্বার পরিবর্তন করে নেবে। যদি আপনি পিন নাম্বার ভুলে যান, সেই ক্ষেত্রে সেই পিন নাম্বারটা আবার মনে যদি আপনার না থাকে, ব্যাংকের সাথে যোগাযোগ করে আপনি সেই নাম্বারটা চাইলে রিকল করতে পারেন, অথবা ব্যাংক আপনাকে তথ্যটা জানাইতে পারে, অথবা আপনার নতুন আরেকটা নাম্বার চাইলে আপনি দেওয়ার সুযোগ থাকে। সো এই পিন নাম্বার, এই তথ্যটা খুবই একটা সেন্সিটিভ তথ্য, কারণ এই পিন নাম্বার চুরি হয়ে গেলে আপনার হিসাব থেকে টাকা পয়সা কিন্তু নাই হয়ে যেতে পারে। সো বিকাশ থেকে যদি নাহিদ সাহেব ফোন দিয়ে আপনাকে বলে যে আপনার পিন নাম্বারটা বলেন, ডেফিনেটলি আপনার পিন নাম্বার বলা উচিত না। আর খেয়াল করে দেখেন, গ্রাহক তার গোপনীয়তা সংরক্ষণের জন্য যেই কাজগুলো করতে পারে এখানে একটু আলোচনা দেওয়া আছে। মনোযোগ দিয়ে যদি আমরা খেয়াল করি, আমরা অনেকে যে ভুল কাজটা করি সেটা হচ্ছে পাসওয়ার্ড আমরা দেই। যেটা পাসওয়ার্ডের ক্ষেত্রে অনেকে যে কাজ করি, নিজের নাম দেই, যেটা খুব ভুল কাজ। তারপরে হচ্ছে পরিবারের কোনো সদস্যের নাম, সাধারণত পরিবারের সদস্যের নামের মধ্যে ম্যাক্সিমাম লোকজন যেটা করে নিজের বউয়ের নাম দিয়ে দেয়।
বউয়ের নাম দেয় অথবা হচ্ছে গার্লফ্রেন্ডের নাম, সেটা হচ্ছে আপনি কি করতেছেন, পিন নাম্বার হিসেবে ব্যবহার করতেছেন। এটা করা উচিত না। আরেকটা খুব ভুল কাজ আমরা যেটা করি সেটা হচ্ছে আমার জন্মদিন, ডেট অফ বার্থ, জন্মদিন, এই নাম্বারটা আমরা হচ্ছে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করি। অনেকে তার মোবাইল নাম্বার বা টেলিফোন নাম্বার এইটাকে তারা হচ্ছে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করে। অনেকেই সাধারণ পাসওয়ার্ড ব্যবহার করে, যেমন খুব কমন একটা পাসওয়ার্ড 123456, 123456, এই হলো পাসওয়ার্ড। ভাই এইটা কোনো পাসওয়ার্ডের পর্যায়ে পড়ে? আপনি পাসওয়ার্ডের ক্ষেত্রে এমন সংখ্যাই দেওয়ার চেষ্টা করবেন যেটা আপনি মনে রাখতে পারতেছেন, কিন্তু অন্য কারো পক্ষে ধারণা করাটা কিছুটা ডিফিকাল্ট যাতে হয়ে যায়। সো আপনি এমন নাম্বার নিজের মতো করে তৈরি করে নেন, বাট এমন নাম্বার ব্যবহার করবেন বা স্পেশাল ক্যারেক্টার যেগুলো, যেমন @ বা হ্যাশ বা স্টার চিহ্ন, এগুলো ব্যবহার করলে বেশি ভালো হয়। পাশাপাশি যদি আপনার নিউমেরিক্যাল নাম্বারগুলোর পাশাপাশি অ্যালফাবেট দেওয়ার সুযোগ থাকে, ABCD যদি দেওয়ার সুযোগ থাকে, একটা ক্যাপিটাল লেটারে লিখলেন, একটা স্মল লেটারে লিখলেন, এগুলো ব্যবহার করলে আপনার পাসওয়ার্ডটা বেশি স্ট্রং হবে। আপনাদের মধ্যে যাদের হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট আছে, জিমেইলের যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডের ক্ষেত্রেও আপনারা এই কাজটা করার চেষ্টা করবেন। নিউমেরিক্যাল নাম্বার, গাণিতিক সংখ্যার নাম্বার, পাশাপাশি অ্যালফাবেট ABCD, এগুলো ক্যাপিটাল লেটারে, স্মল লেটারে এবং হচ্ছে স্পেশাল ক্যারেক্টার @ হ্যাশ স্টার চিহ্ন, এগুলোর একটা খুব ভালো কম্বিনেশন করে একটা পাসওয়ার্ড দেওয়া যেতে পারে। এবং এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার ভুলে যাওয়ার সম্ভাবনা যেমন একটু কমে আসবে এবং তথ্যটা অন্য কেউ আপনার কাছ থেকে হাতায় নিতে পারবেন, তথ্যগুলো গোপনীয় থাকবে। পাশাপাশি আরও যেই একটা কাজ আমরা করি সেটা হচ্ছে নিজেদের ইমেল মোবাইলের মধ্যে খোলা আছে তো আছে, জীবনে কোনোদিন সাইন আউট বা লগ আউট করি না। আপনার মোবাইলের ফেসবুক মোবাইলের মধ্যে 24 ঘন্টা অন থাকে, যে কেউ মোবাইল হাতে নিয়ে আপনার ফেসবুকে ঢুকতে পারে। আমরা লগ আউট বা সাইন আউট করি না। বাট লগ আউট বা সাইন আউট করি না কেন? কারণ আবার পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। আমার তো পাসওয়ার্ড মনে নাই, তাই আমি জীবনে কোনোদিন লগ আউটও করি না। সো যাদের পাসওয়ার্ড মনে থাকে না, ভাই পাসওয়ার্ড মনে রাখার চেষ্টা করেন, কারণ বর্তমান জমানাতে আপনার ফেসবুক প্রোফাইল এটা আপনাকেই রিপ্রেজেন্ট করে। আপনি ফেসবুক প্রোফাইলে আপনার আইডি থেকে আপনি কোনো একটা বাজে কথা লেখেন, আপনাকে আইসা পুলিশ ধরে নিয়ে যাবে। তার মানে এইটাই আপনার আইডেন্টিটি। সো এইটার একটা সুরক্ষা আপনার অবশ্যই রাখা উচিত। আপনি বাসা থেকে যখন বের হন, আপনার ঘরে যেমন তালা দিয়ে বের হচ্ছেন চোর যাতে ঢুকতে না পারে, ঠিক তেমনি বর্তমান আধুনিক জমানাতে আপনার ফেসবুক, আপনার হোয়াটসঅ্যাপ, আপনার মেসেঞ্জার, এগুলোও কিন্তু আপনার বাড়ি ঘরের মতো, এগুলো আপনার সম্পত্তি। এগুলোর মধ্যেও তালা অর্থাৎ পাসওয়ার্ড অবশ্যই ব্যবহার করা উচিত। সো নিয়মিত সাইন আউট করা বা লগ আউট করা এবং প্রতিনিয়ত এই পাসওয়ার্ডটাকে বারবার পরিবর্তন করা, এই কাজগুলো আমাদের সবার অবশ্যই করা উচিত। অপরিচিত কোনো লিঙ্ক যদি আসে সেখানে হুটহাট সেইখানের মধ্যে ঢুকে না যাওয়া। যেমন আপনার কাছে SMS আসতে পারে যে আপনি তো লাকি উইনার হিসেবে 5 লক্ষ টাকা বিজয়ী হয়েছেন, টাকা পেতে নিচের লিঙ্কে ক্লিক করুন। ঠিক আছে, নিচের লিঙ্কে ক্লিক করবেন, ভাইরাস আপনার সিস্টেমকে অ্যাটাক করে ফেলবে। সো এই রকমের মুখরোচক তথ্যগুলো থেকে আমরা অবশ্যই বিরত থাকার চেষ্টা করব, কারণ আপনি এমন কিছু হয়ে যান নাই যে আপনি 5 লক্ষ টাকা লটারিতে জিতবেন। কারণ আমাদের বাঙালি তো আমরা কপাল সবসময় আমাদের ফাটা কপাল, তা আমাদের জীবনে কোনো দিন 5 লক্ষ টাকা লটারিতে পাওয়ার সম্ভাবনাও নাই। সো এই রকমের তথ্য আসলে এগুলো যাচাই বাছাই না করে তথ্যে না ঢোকাটাই উচিত। আর খুবই গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে নিয়মিত পাসওয়ার্ড আপডেট রাখা বা প্রতিনিয়ত সেটাকে পরিবর্তন করা, পাশাপাশি কারোর সাথে সেটাকে শেয়ার না করা বা প্রকাশ না করা। আশা করি এই কাজগুলো যদি আমরা মেনটেন করে চলি তাহলে আমাদের পাসওয়ার্ডটা সংরক্ষিত থাকবে, গোপনীয় থাকবে এবং আমরা আমাদের যেই সুবিধাগুলো নেওয়ার দরকার সেই সুবিধাগুলো ইলেকট্রনিক ব্যাংকিং থেকে খুব সহজেই নিয়ে ফেলতে পারবো। সো এতক্ষণ পর্যন্ত মোটামুটি যা যা আলোচনা করছি এই পুরো চ্যাপ্টারটার বেসিক A to Z আলোচনা করা শেষ। এবার আমরা খুব দ্রুত কয়েকটা MCQ সমাধান করব, আর MCQ সমাধান করার পরে আমি আজকের ক্লাসে এখানে মোট 6টা সৃজনশীল প্রশ্ন, এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ 6টা সৃজনশীল প্রশ্ন এখানে লিখে দেওয়া আছে। জাস্ট আমরা হয়তো বা একটা বা দুইটা আলোচনা করব, আর বাকি সবগুলোই আপনারা PDFটা থেকে খুব মনোযোগ সহকারে পড়ে নেবেন আশা করি। সো যারা যারা ক্লাস দেখতেছেন একটু দ্রুত
কমেন্টে উত্তর লেখার চেষ্টা করবেন। আশা করি এই বিষয়গুলো সবই আপনাদের অলরেডি এতক্ষণে পড়া হয়ে যাওয়ার কথা। কোশ্চেন নাম্বার 1 নাম্বার প্রশ্ন, সর্বপ্রথম কোন দেশে ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা চালু হয়েছে? ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা চালু হয়েছে সর্বপ্রথম যেই দেশ তার নাম হচ্ছে আমেরিকা, ইউএসএ। আমেরিকাতে যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা চালু হয়েছে। তারপরে কোশ্চেন নাম্বার 2, এটিএম অটোমেটেড টেলার মেশিন, এই কার্ড কেন ব্যবহার করা হয়? এই কার্ড ব্যবহার করা হবে কেন? এই কার্ড ব্যবহার করা হবে হচ্ছে অর্থ উত্তোলন করার জন্য, অর্থ বা টাকা পয়সা উঠানোর জন্য এটিএম কার্ড ব্যবহার করা হবে। তারপর কোশ্চেন নাম্বার 3, অনলাইন ব্যাংকিং ব্যবস্থায় নিচের কোনটির ব্যবহার সবচাইতে বেশি হ্রাস পেয়েছে? কোনটা আমরা এখন আর ব্যবহার করছি না? যেটা ব্যবহার করছি না এখনও ব্যাংক ড্রাফট এইটা কিন্তু ব্যবহার করা হয়, ব্যাংক ড্রাফট ব্যবহার করা হয়ে থাকে। পে অর্ডার এইটাও দেখা যায় যে সরকারি কাজে এখন বেশি ব্যবহার করা হয়, এমনিতে খুব একটা ব্যবহার করা হয় না। তারপরে হচ্ছে ভ্রমণকারীর চেক বা ট্রাভেলার্স চেক, আপনি যখন বিদেশে যাচ্ছেন তখন এই চেকটা ব্যবহার করা যেতে পারে, কিন্তু বেসিক্যালি যেটা একদম ব্যবহার করা বন্ধ হয়ে গেছে সেটা হচ্ছে পাসবই। আগেকার জমানায় ব্যাংকের হিসাবের জন্য ছোট ছোট পাসবই ব্যবহার করা হতো, বাট এই পাসবই এখন আর ব্যবহারের কোনো প্রয়োজনই নাই, কারণ আপনার টোটালটাই অটোমেটেড থাকতেছে, কম্পিউটারাইজ সিস্টেমে আপনার লেনদেনগুলো সংরক্ষণ করা হচ্ছে। সো পাসবইয়ের ব্যবহার একেবারে বন্ধ হয়ে গেছে বলাই যায়। আসেন এই রকমের আমরা আরও কিছু কোশ্চেন খেয়াল করি। কোশ্চেন নাম্বার 4, 5, 6। কোশ্চেন নাম্বার 4-এ দেখেন লিখে দেওয়া আছে যে বিশ্বে বর্তমানে প্রচলিত ক্রেডিট কার্ড, বর্তমান বিশ্বে যে ক্রেডিট কার্ডগুলো প্রচলিত সেগুলোর নামগুলো জানতে চাইছে। খেয়াল করেন, বর্তমান বিশ্বে প্রচলিত ক্রেডিট কার্ডের মধ্যে একটা হচ্ছে মাস্টার কার্ড, আরেকটা হচ্ছে ভিসা কার্ড, আরেকটা হচ্ছে আমেরিকান এক্সপ্রেস। এই তিনোটাই হচ্ছে পুরা বিশ্বব্যাপী যে কোনো দেশে গিয়ে আপনি এই কার্ডগুলো ব্যবহার করতে পারেন। তাই সঠিক উত্তর হবে হচ্ছে ঘ নাম্বার। এগুলো সবগুলোই ক্রেডিট কার্ড, পুরা বিশ্বের সব জায়গাতে ব্যবহার করা যেতে পারে। তারপর কোশ্চেন নাম্বার 5, ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থায় ব্যাংক কোথায় গ্রাহকের তথ্য সংরক্ষণ করে? ব্যাংক গ্রাহকের তথ্য সংরক্ষণ করবে কোথায়? গ্রাহকের তথ্য সংরক্ষণ করে ব্যাংকের নিজস্ব সার্ভারে, এবং প্রয়োজন সাপেক্ষে ব্যাংক তার নিজের সার্ভার কার সাথে শেয়ার করতে পারে? কেন্দ্রীয় ব্যাংকের সাথে সে শেয়ার করতে পারে। প্রত্যেকটা কেন্দ্রীয় ব্যাংক কি করে? তারা কিন্তু প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংকের সার্ভার তাদের অ্যাক্সেস আছে। কেন্দ্রীয় ব্যাংক যে কোনো ব্যাংকের সার্ভারে তারা অ্যাক্সেস নিয়ে ঢুকতে পারে, পাসওয়ার্ড দিয়ে তারা ঢুকতে পারে। তাহলে ব্যাংক তারা গ্রাহকের তথ্য সংরক্ষণ করে তাদের নিজেদের সার্ভারে, আর যে সমস্ত গ্রাহকদের সম্পর্কে তথ্য অনুসন্ধান করার দরকার কেন্দ্রীয় ব্যাংক তারা সেই ব্যাংকের সার্ভারে ঢুকে সেই গ্রাহকের তথ্য তারা যাচাই বাছাই করতে পারে। পরবর্তী কোশ্চেন নাম্বার 6, সুইফট এটা কি জিনিস? সুইফট এটা হচ্ছে একটা পরিশোধ করার পদ্ধতি। কি পরিশোধ করবে? অর্থ পরিশোধ করবে। কিসের অর্থ? আমদানি রপ্তানি অর্থাৎ বৈদেশিক বাণিজ্যে যে অর্থ আদান প্রদান করার দরকার বা অর্থ পরিশোধ করার দরকার, সেই অর্থ পরিশোধ করার সিস্টেমটাকে সুইফট বলা হয়। আসেন পরবর্তী পৃষ্ঠায় গিয়ে আমরা কোশ্চেন খেয়াল করি। কোশ্চেন নাম্বার 7, 8, 9। কোশ্চেন নাম্বার 7, কত সালে সর্বপ্রথম এই টাকা উত্তোলন করার যন্ত্র এইটা কখন ব্যবহার করা, এটা কত সালে সর্বপ্রথম আবিষ্কার করা হয়েছে? টাকা উত্তোলন করার যন্ত্র এটিএম মেশিন, যেটা এটিএম মেশিন এইটা কত সালে আবিষ্কার করা হয়েছে? বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটিএম মেশিন আবিষ্কার এর সাল, এটিএম মেশিন টাকা উত্তোলন করার যে মেশিন সেটা উত্তোলন করার যেই সালটা হচ্ছে 1967। ভালো মতো মনে রাখবেন, বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 1967 প্রায়ই পরীক্ষাতে আসে এই কোশ্চেনটা। ওকে, তারপরে খেয়াল করে দেখেন এটিএম কার্ডে কি থাকে? এটিএম কার্ডে হচ্ছে গ্রাহকের পিন নাম্বার থাকে না।
গ্রাহকের নাম খোদাই করা থাকে, পাশাপাশি হচ্ছে কার্ডের নম্বর থাকে। তাহলে 2 এবং 3 হচ্ছে সঠিক উত্তর, 2 এবং 3। অনলাইন ব্যাংকিং এর মধ্যে কোন ব্যাংক ব্যবস্থা অধিক সুবিধাজনক? অনলাইন ব্যাংকিংয়ের ক্ষেত্রে শাখা ব্যাংকিং সিস্টেমটা অধিকতর সুবিধাজনক, কারণ আপনার একাধিক শাখা যখন থাকে তখন আপনি খুব সহজেই গ্রাহকদেরকে যেমন সেবা দিতে পারেন, তার পাশাপাশি ব্যাংকও তার সেবাটাকে বিভিন্নভাবে ডাইভার্সিফাই করতে পারে বা বহুমুখীকরণ করতে পারে। এই হলো মোটামুটি আমাদের 9 পর্যন্ত প্রশ্ন। এছাড়াও আরও অনেকগুলা প্রশ্ন আপনাদের এখানে দেওয়া আছে, আপনারা এগুলো নিজেরা একটু পড়ে নেবেন। সুইফটের কার্যক্রম শুরু হয়েছে কোন সালে, এই তথ্যটা একটু আমরা জেনে রাখতে চাই। সুইফট অর্থাৎ পুরা বিশ্বের যে লেনদেন করার যে পদ্ধতি, আন্তঃব্যাংকিং লেনদেন সম্পন্ন হবে যেখানে সুইফট পুরা বিশ্বের, এই কার্যক্রম শুরু হয়েছে সর্বপ্রথম 1973 সালে। 1973 সালে সুইফট এর কার্যক্রম শুরু হয়েছে। তারপরে আমরা যেটা জানবো, আরও কিছু প্রশ্ন এখানে আছে, এগুলো আপনারা নিজেরা পড়ে নেবেন। এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখতে চাই, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সুবিধা এইটা সর্বপ্রথম চালু করছে কোন ব্যাংক? মোবাইল ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং সুবিধা, মোবাইল ব্যাংকিং সুবিধা এইটা সর্বপ্রথম চালু করছে যে ব্যাংক? দেখি কেউ উত্তর করতে পারেন কিনা। এটার ইংরেজি নামটা মনে রাখবেন স্যার, MFS, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, MFS। আর এই MFS এইটা চালু করছে সর্বপ্রথম যে ব্যাংক? অনেকে উত্তর ব্র্যাক ব্যাংক হয়তোবা দিতে পারি, কারণ ব্র্যাক ব্যাংকের সাথে হচ্ছে বিকাশ এই নামটা জড়িত, কিন্তু মনে রাখবেন বিকাশ প্রথম না, বিকাশের আগে সর্বপ্রথম যেটা সেটার নাম হচ্ছে স্যার রকেট। রকেট যেটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের, আমাদের বাংলাদেশে সর্বপ্রথম মোবাইল সেবা চালু করছে, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস সর্বপ্রথম চালু করছে হচ্ছে ডাচ বাংলা ব্যাংক, এবং তার সেবাটার নাম ছিল হচ্ছে রকেট। রকেট, এই রকেট শুরুর দিকে আসলেও রকেটের ক্ষেত্রে তাদের মূল ঝামেলার জায়গা যেটা ছিল, তারা হচ্ছে আমাদের মোবাইল নাম্বারের সাথে অতিরিক্ত আরও একটা সংখ্যা যুক্ত করে রকেটের নাম্বার বানাইতে হইতো। এই যে ঝামেলাটা, যে নিজের মোবাইল নাম্বারই আমাদের অনেকের মনে থাকে না, আবার অতিরিক্ত আরও একটা নাম্বার যুক্ত করা, এই পদ্ধতিটা বা এই সিস্টেমটার কারণে রকেট খুব একটা জনপ্রিয়তা পায় নাই। তবে ডাচ বাংলা ব্যাংকের ATMটা যত বেশি ছড়ায় ছিটে আমাদের সারা দেশে আছে, কিন্তু এই রকেটের যারা এজেন্ট, এত পরিমাণ এজেন্ট কিন্তু ডাচ বাংলা ব্যাংকের নাই। ডাচ বাংলা ব্যাংক মনে করছিল যেহেতু তাদের ATM আছে, সেই ATM-এ গিয়েই আপনি রকেটের টাকা তুলতে পারবেন, কিন্তু এই যে রকেটের থেকে আপনি মোবাইল থেকে টাকাটা তুলবেন, এইটা প্রান্তিক জনগোষ্ঠী বা নিম্ন আয়ের জনগোষ্ঠীর কাছে খুব একটা সহজবোধ্য মনে হয় নাই। বিকাশ যেই সুবিধাটা চালু করছে, আপনার যেটা মোবাইল নাম্বার সেটাই আপনার বিকাশের নাম্বার, বিকাশের নাম্বার খোলার জন্য, টাকা তোলার জন্য জাস্ট আপনি একজনের কাছে যাচ্ছেন, সে আপনার বাসার কাছের পরিচিত দোকানদার, দোকানদারকে আপনি চিনেন জানেন, যাই বলতেছেন আপনার বিকাশে টাকা আসছে, টাকাটা দাও, খালি কি সেন্ড মানি করবেন অথবা ক্যাশ আউট করবেন। এই যে তাদের ইন্টারফেসটা এতটা সহজবোধ্য, এই কারণে বিকাশ আমাদের বাংলাদেশে বর্তমানে ইজ দ্য লিডিং পজিশন হোল্ড করতেছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে। তার ধারে কাছেও এখন পর্যন্ত কেউ নাই। রকেট তো নাই হয়ে গেছে, নগদ ধ্বংস হয়ে যাওয়ার পথে। সো আগামী কয়েক বছরের মধ্যে নতুন কোনো প্রতিষ্ঠান এসে বিকাশের জায়গা দখল করতে হলে প্রচুর পরিমাণে বিজ্ঞাপন এবং প্রচুর পরিমাণে হচ্ছে গ্রাহক সেবার এক্সপেরিয়েন্স না নিয়ে আসতে পারলে বিকাশের অবস্থান নড়বড়ে করে দেওয়াটা খুব একটা সহজ কাজ হবে না। ওকে, আসেন আমরা সামনে গিয়ে আরও কিছু তথ্য খেয়াল করব। এখান থেকে এই যে পিন এর পূর্ণরূপ, পিন এর পূর্ণরূপ পরীক্ষাতে আসে, এটা পড়বেন নিজেরা। আরও কিছু প্রশ্ন এখানে দিয়ে দেওয়া আছে। আরেকটা প্রশ্ন আপনি দেখতে পারেন, সেটা হচ্ছে বাংলাদেশে সর্বপ্রথম ATM কার্ড, ATM কার্ড প্রচলন করছে যে ব্যাংক? বাংলাদেশের সর্বপ্রথম ATM কার্ড চালু করছে সর্বপ্রথম যে ব্যাংক, সেটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সর্বপ্রথম ATM কার্ড সেটার প্রচলন ঘটাইছে।
ওকে, তারপরে যদি আমরা সামনে যাই আরও কিছু প্রশ্ন দেখব আমরা। সুইফট এর পূর্ণরূপ, আশা করি এগুলো আপনারা করতে পারবেন নিজেরা। আরও অনেকগুলা প্রশ্ন দিয়ে দেওয়া আছে এটিএম এর পূর্ণরূপ, এগুলো সবগুলো আপনারা নিজেরা পড়ে ফেলবেন। ওকে, প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দেওয়া আছে, উত্তর দেখে দেখে নিজেরা আপনারা পড়বেন। আসেন আমরা ক্লাসের প্রায় শেষের দিকে, এখন আমরা কিছু সৃজনশীল প্রশ্ন আমরা আপনাদেরকে দেখাই দিতে চাই যে এই টপিকটা থেকে বেসিক্যালি কী ধরনের প্রশ্ন আমাদের বোর্ড ফাইনাল পরীক্ষাতে এখন পর্যন্ত আসছে। ক্লাসের শুরুতে তো আমি একটা সাজেশন আপনাদেরকে দিয়েই দিছি যে কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন বেশি আসে, এবং সেই ধরনের কিছু নমুনা প্রশ্ন বিগত বছরের বোর্ড পরীক্ষায় আসা আপনার এখানে দেওয়া আছে। খেয়াল করেন 1 নাম্বার যে কোশ্চেনটা, 1 নাম্বার প্রশ্নে আমরা দেখছি যে মিস্টার নাহিদ আর হচ্ছে মিস্টার শাকিল, তারা দুই ভাই 5 স্টার হোটেলে তারা হচ্ছে চাকরি করে। তাদের দুই ভাইয়েরই পদ্মা ব্যাংকে হিসাব রয়েছে। আচ্ছা, পদ্মা ব্যাংক মিস্টার নাহিদকে একটা প্লাস্টিকের কার্ড প্রদান করছে, যার মাধ্যমে সে তার জমাকৃত অর্থ সেটা সে উত্তোলন করা, এছাড়াও সেটা দিয়ে সে পণ্য ক্রয় করতে পারে। আচ্ছা ঠিক আছে। অন্যদিকে যেটা হয়েছে, অন্যদিকে মিস্টার শাকিল তাকেও একটা প্লাস্টিকের কার্ড দিছে, এবং এই প্লাস্টিকের কার্ড দিয়ে কি করা যাচ্ছে, বাকিতে পণ্য ক্রয় ছাড়াও সে টাকা উত্তোলন করতে পারতেছে। তাহলে পদ্মা ব্যাংক দেশের বিভিন্ন এলাকায় তারা শাখা স্থাপন করে তারা হচ্ছে গ্রাহকদেরকে সেবা দিয়ে যাচ্ছে, আর গ্রাহকদেরকে আরও আধুনিক সেবা কিভাবে বাড়ানো যায় এই নিয়ে ব্যাংকটা তাদের ভাবনা চিন্তা করতেছে। এ হচ্ছে আমাদের প্রশ্ন। দেখেন এখান থেকে কি কি বেসিক্যালি জানতে চাইছে। ক নাম্বারের জন্য ই ব্যাংকিং কি জিনিস, ইলেকট্রনিক ব্যাংকিং বলতে আপনি কি বুঝবেন, এক লাইনে লিখব। খ নাম্বারে অনলাইন ব্যাংকিং জগতে কাগজি মুদ্রার ব্যবহার এটা কি হচ্ছে, হ্রাস পেয়ে যাচ্ছে। এর কারণ কি, কাগজি মুদ্রা ব্যবহার করা দরকার নাই, কারণ এখন তো আমাদের টাকা মোবাইলেই থাকতেছে, অনলাইনেই থাকতেছে, কেনাকাটাও অনলাইনে হচ্ছে, আমি যে কোনো কিছুর পেমেন্ট দিব অনলাইনে দিতে পারতেছি। সো কাগজের নোট ব্যবহার করা না করলেও চলে। কাগজের নোট বহন করা কিছুটা কম নিরাপত্তার অভাবের কারণেও আমরা টাকা এখন পকেটে না রেখে টাকা রাখতেছি মোবাইলে, টাকা রাখতেছি ব্যাংক অ্যাকাউন্টে। গ নাম্বার প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে উল্লেখিত ব্যাংক মিস্টার নাহিদকে যে সেবাটা দিচ্ছে, মিস্টার নাহিদকে তারা যে কার্ড প্রদান করছে এইটা কোন ধরনের কার্ড, এই কার্ডের নাম জানতে চাইছে। মিস্টার নাহিদকে যে কার্ড দিছে সেটা দিয়ে সে তার জমাকৃত টাকা উত্তোলন করতে পারে, এবং সে এটা দিয়ে পণ্য ক্রয় করবে এবং জমাকৃত টাকা উত্তোলন করবে। মিস্টার নাহিদের কার্ড যেটা সেটাকে বলা হবে হচ্ছে ডেবিট কার্ড। আর খেয়াল করে দেখেন পরবর্তী নামটা হচ্ছে মিস্টার শাকিল। পরবর্তী যিনি, এই শাকিলকে যে কার্ড দিছে এই কার্ড দিয়ে কি অর্থ স্থানান্তর করা যাবে, এটার ব্যাখ্যা আমাদের কাছে জানতে চাইছে। মিস্টার শাকিলের কার্ডটা খেয়াল করেন, শাকিলের কার্ড দিয়ে সে বাকিতে পণ্য ক্রয় করতে পারতেছে এবং সে টাকা উত্তোলন করতে পারতেছে। শাকিলকে যে কার্ডটা দেয়া হয়েছে সেটাকে আমরা বলবো হচ্ছে ক্রেডিট কার্ড। আর ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি খুব সহজেই কি করতে পারেন, ক্রেডিট কার্ড দিয়ে টাকা উত্তোলন করতে পারবেন, জমার অতিরিক্ত উঠাইতে পারবেন। ক্রেডিট কার্ড দিয়ে আপনি ধারে বা বাকিতে পণ্য ক্রয় বিক্রয় করতে পারবেন। সো এই ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের চাইতে একটু বেশি সুবিধা দিচ্ছে আপনাদেরকে, এবং এই সম্পর্কিত বিস্তারিত উত্তর আপনি কিভাবে লিখবেন তার নমুনা সুন্দর মতো এখানে স্লাইডে দেখেন লিখে দেওয়া আছে। 1 নাম্বার কোশ্চেনের ক এর উত্তর, খ এর উত্তর দেওয়া আছে, তারপরে গিয়ে গ এবং ঘ এর উত্তর আমাদের এই জায়গাতে সুন্দর মতো লিখে দেওয়া আছে যে প্রত্যেকটার উত্তর কীরকমভাবে আসবে। ওকে, এরকমভাবে মোট 6টা কোশ্চেন, এই 6টা কোশ্চেনের উত্তর আমরা সুন্দর মতো আপনাদেরকে দিয়ে দিছি পড়ার জন্য। সবাই একটু কষ্ট করে এই পুরা পিডিএফটা ড্রাইভ থেকে সংগ্রহ করে পুরা পিডিএফটা থেকে যতগুলো প্রশ্ন আছে এমসিকিউ এবং সৃজনশীল খুব ভালো মতো সবাই আশা করি সমাধান করে নেবেন। আমরা একদম শেষের দিকে চলে যাই। শেষের দিকে গিয়ে মোট 6টা সৃজনশীল প্রশ্ন এবং 6টারই হচ্ছে উত্তর সহকারে আমরা দিয়ে দিছি। সো এই হলো আমাদের
এই ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সম্পর্কিত ক্লাস। একটা ক্লাসের মধ্যেই আমরা হচ্ছে বেসিক আলোচনা, এমসিকিউ পড়লাম, সৃজনশীল প্রশ্ন পড়লাম। সো আমাদের ব্যাংকিং অংশ শেষ। ব্যাংকিং অংশে মোট আমাদের 9টা অধ্যায়। এই 9টা অধ্যায় খুব সুন্দর মতো আমরা A to Z শেষ করে ফেলতে পারছি। আমাদের পরবর্তী ক্লাসে আমরা বিমা সম্পর্কে আলোচনা শুরু করব। তবে বিমা পড়ার সময় আমরা বিমাটা শেষ থেকে শুরু করব। বিমার মধ্যে একদম লাস্টের যে চ্যাপ্টারটা বিবিধ বিমা, এটা আগে পড়ব, তারপরে অগ্নি বিমা পড়ব, তারপরে পড়ব গিয়ে হচ্ছে আমরা জীবন বিমা, তারপরে নৌ বিমা, আর সবার শুরুর যেটা বিমা ব্যবসায়ের প্রাথমিক ধারণা, এটা হবে আমাদের শেষ। তাহলে আমরা ব্যাংকিং অধ্যায়টা আমরা 1 নাম্বার অধ্যায় থেকে শুরু করছিলাম, আর বিমা অংশটা আমরা অধ্যায় নাম্বার 14 থেকে শুরু করব। কারণ আমাদের বিমা অংশে মোট 5টা অধ্যায়, 10, 11, 12, 13, 14। আমরা 14 থেকে এই 5টা অধ্যায় খুব দ্রুতই আশা করি শেষ করে ফেলতে পারবো। তো আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। সবাই পিডিএফটা সংগ্রহ করে নিয়ে খুব ভালো মতো এই লেকচারটা পড়ে শেষ করে ফেলবেন। ওকে, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আর নিয়মিত লেখাপড়া করেন। আল্লাহ হাফিজ।